তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সকালবেলায় মাঠে। এসছি অনেকক্ষণ আগেই, কিন্তু এখন প্রায় বেলা 10টা বাজে, 10টা 6। এখনো মাঠের অবস্থা খুবই খারাপ। মাঠে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, আর চারদিক কুয়াশা, কোনো রোদ নেই। এতেই চলে এসেছি। এখন চাষের কাজ শুরু। চাষের কাজ বলতে তলা ছড়া, তলাতে মানে নতুন যে ধান লাগাবো, ধানের বীজ অঙ্কুর হওয়ার পর সেই ধানটাকে আগে একটা জায়গা, ছোট জায়গা করে আমরা ধানটাকে ভিজে মাটিতে ছড়িয়ে দিই। তারপরে সেটা থেকে আঁকুর হয়ে গাছ হয়। আর এই ঠান্ডা এত পরিমাণে পড়েছে, হয় পাঁচ দিতে হবে, না হলে আপনার তিরপল চাপা দিতে হবে। আর তিরপল চাপা দেওয়াটা তো সবসময় সম্ভব নয়। তাই এখন আমরা নয়, আমি একাই। আমি এখন মাছ ছাড়াতে আসছিলাম। তো আপনাদেরকে চারিদিকের পরিবেশটা একটু দেখাচ্ছি, দেখুন। গোটা মাঠে একটা লোক নেই। বেলা 10টা বাজে, একটা লোক নেই। এত পরিমাণে আওয়াজ দিচ্ছে, ধারণার বাইরে। গাছগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন কিনা জানি না। এই গাছটা দেখুন, গাছের পাতা লুটছে, দেখেছেন? এইখানে দেখুন, প্রচণ্ড পরিমাণে। দেখুন, একটা লাল পতাকা দিয়েছি, পতাকাটা উঠছে দেখুন। প্রচণ্ড গতিবেগে হাওয়া দিচ্ছে। আর এই যে প্রায় আমার জমির কাছকেই চলে এসছে আমার বাইকটা। আর এই জায়গাটাই আমরা তোলাটা ফেলছি। আর আমার আমার যে পুকুরটা আছে, আমার পুকুরটা ঠিক মাঠের মধ্যিখানে। এই পুকুর বলতে আমার জমিটা মাঠের ঠিক মধ্যিখানে, আর আমার জমির পাশেই আছে একটা পুকুর। এই পুকুরটাতে বাঁশ দিয়ে আছে, কেউ একজন মাছ চাষ করেছে, একজন বা কয়েকজন মিলে। একটা মাছ মরে ভাসছে দেখুন, দেখতে পেলেন? মাছ ছেড়ে রেখেছে যাতে না, এই যে সাইডে সাইডে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, বাঁশগুলো ঘিরা দিয়ে রয়েছে যাতে না কেউ মাছ ধরতে পারে বা জাল খেয়াতে পারে। সেই কারণেই বাঁশগুলো দিয়ে আছে। এটা একটা ছোট ঘাটের মতো করা আছে। এই জায়গাটায় অনেকে স্নান করতে আসে দুপুরবেলা রোদের সময়। তবে আজকে আশা করি কেউ আসবে না, কেন আজকে যে পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে বা রোদ বেরোয়নি, মেঘলা ওয়েদার। তো আশা করি আজকে কেউ আসবে না। আর আপনাদেরকে আরেকটা জায়গা দেখাতে চাই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আসুদ গাছ। আসুদ বলতে অশ্বত্থ গাছ, কিন্তু আমরা গ্রামের ভাষায় এটাকে আসুদ গাছ বলে থাকি। আর ওপাশে একটা দুটো বট গাছ আছে, আর ওটা হচ্ছে শিরীষ গাছ। আর ওই পাশে দূরে ওই ছোট্ট গাছটা, ওটা বট গাছ। চারা পুঁতেছে, বট গাছই মনে হয়। এই দেখুন, এই সাপের খোলস। এটা আমার মিনি ঘর বা এই পুকুর পাড়ে খুব কমন জিনিস। এই দেখুন, সাপের খোলস। এই বনগুলোতে শিয়াল আর সাপ এত পরিমাণে আছে, দিনের বেলা বেরোয় না। এরা বিসর্জন হয়, রাত্রে বেরোয়। পুরো বনের মতো হয়ে গেছে। এই গাছটা দেখে বুঝতে পারছেন নাকি জানি না, যখন গ্রীষ্মকাল থাকে রোদের সময়, এই গাছটা হাজার হাজার চাষি এই গাছের নিচে দুপুরবেলা খাওয়া বা একটু যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন এই গাছের তলাতেই এসে বিশ্রাম বিশ্রাম করে। কদিন আগে এই ডাল দুটো কেটেছি, এই গাছটার এই ডালটা এই তারে ঠিক ছিল, তাই
ট্রান্সফরমার এসটি তারটা মানে ফিউজ তার সুরি উড়ে গেছিল, আর এখানে একটা ডাল কেটেছে। আর দেখুন পুরো কুয়াশা আচ্ছন্ন, একটা জনপ্রাণীহীন, মানুষ তো দূরের কথা, বললে হয়তো হাসবেন, কথাটা খুবই হাস্যকর। একটা কুকুর শিয়াল পর্যন্ত বেরোয়নি এই ঠান্ডাতে, যে পরিমাণে ঠান্ডা পড়েছে। আর কে গামছা ফেলে গেছে এখানে, পুরো নয় গেছিল বা ভুলে গেছে। এখানে রাত্রেবেলা বোধহয় আগুন পুড়িয়েছে কেউ। এটা আগে ঘাট ছিল, এই এই কন্টার ঘাটটা এটা ছিল আগে। হ্যাঁ, এখন তেমন একটা ব্যবহার কেউ করে না, তবু রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবেন যে চাষ করা খুবই সহজ, বা চাষ করা না করাই ভালো, বা চাষিরা হচ্ছে খুবই গরিব। হ্যাঁ, চাষিরা গরিবই হয়, কেননা বড় লোকরা কখনো চাষ করে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অন্তত করতে কাউকে দেখিনি যে তার আর্থিক সামর্থ্য ভালো কিন্তু সে চাষ করে। এখানে যে মোটামুটি মাসে 10,000 টাকাও ইনকাম করে সেও মধ্যবিত্ত, আর যে 10 লাখ টাকায় যে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে তারা হয় বড় লোক, গ্রামের ভাষায় যাদেরকে বলি। আর আমাদের চাষিদের সব থেকে বড় শত্রু কারা জানেন? আমাদের চাষিদের সব থেকে বড় শত্রু হচ্ছে আমরা নিজেরা চাষিরাই বা গ্রামবাসীরাই। কারণটা কি? কারণটা আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাঠে কোনো লোক আছে? কোনো লোক নেই, গোটা মাঠটাতে একটা লোক নেই। কিন্তু 10টা বাজে বাড়িতে রান্না বান্না করে কিছু লোক যারা গবাদি পশু চাষ করে তারা আসে, আর একটু পরেই আসবে। আর এটা দেখিয়ে দিই, জমিতে যখন তলা টলা বা ধানের চারা গাছ আমরা পুঁতি, একদম আঁকুর হওয়ার পরেই তখন আমরা এই পতাকাগুলো দিয়ে রাখি, লাল রঙের পতাকা। এটা দেবার কারণ কি জানেন? এটা দেবার কারণ হচ্ছে যাতে যারা গবাদি পশু চাষ করে তারা বুঝতে পারে যে এখানে তলা ফেলা আছে, মানে আকুর ধান ছড়ানো আছে, যাতে সাবধান থাকে। আর গবাদি পশু যেমন একটু দূরে রাখে যাতে না ক্ষতি হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কিছু লোক আসে, এসে একটা গবাদি পশু চলে যায় সেটা মানছি, গবাদি পশুটা তারা জানে না, তারা চলে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি ইচ্ছে করে কোনো মানুষ যায় তাহলে কেমন খারাপ লাগবে বলুন তো? এই যে জায়গাগুলো দেখছেন, ভালো করে বুঝতে পারছেন, 5 ছড়ি দিয়েছি বলে হয়তো ভালো করে বুঝতে পারবেন না, তবু একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মানুষের পায়ের ছাপ। এখানে আছে, তারপর এই দিকে দেখলে হয়তো বুঝতে পারবেন, এই যে এগুলো, এই গর্তটা, এইগুলো, এগুলো সব মানুষ গেছে। এবারে ভাববেন যে হয়তো আমরা গেছি, এবার হয়তো আপনাদের ভাবতে পারেন যে আমরা গেছি, কিন্তু আমরা যাই না। কেন যাই না? আমরা যেহেতু নিজেরা তলা চাষ, মানে তলাটা এই ধান আকুর ধানগুলো ফেলার আগে আমরা কি করি, এই জমিটাকে প্রথমে মই দিয়ে টানি, মানে সমান করি। মই বলতে বাঁশের একটা সিঁড়ির মতো, ওটা দিয়ে আমরা টানি। তো এটা হাতে করে পুরো টানতে হয়। যেমন গরু দেখবেন আগে লাঙল টানতো, মই টানতো, এখন গরু তো উঠেই গেছে, গ্রামের দিকেও প্রায় উঠে গেছে, ট্রাক্টরই এখন সব। তো আমাদেরকে হাতে করে মই দিতে হয়। আর বললে বিশ্বাস করো না, প্রচণ্ড কষ্ট। রাত্রিবেলা যেদিনে এই মই টানা হবে সেদিনে রাত্রেবেলা
সারা রাত পায়ের যন্ত্রণা হতে বাধ্য, হবেই একদম। আর একটা দিক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধানগুলো একটু সাদা সাদা ফুটেছে, মুখ থেকে যে ধানগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে গাছ হবে, ঠিক আছে। আর ধানটা ছড়ানোর পরে দেখুন পায়ে করে টিপে দিয়েছে, মানে এর উপর দিকে হেঁটে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো সব। আর আমরা যেটা যেভাবে ধানটা ছড়িয়েছি, এই যে সরু একটা দেখতে পাচ্ছেন জায়গা ছেড়েছি, সরু লম্বা, এই সরু লম্বা জায়গাগুলো থেকে আমরা যাতায়াত করি, কেননা যাতে ধানগুলো না নষ্ট হয়ে যায়। ওই যে মিডিলটায় আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানি না, তবু দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানটাতেও আবার হেঁটে গেছে, আবার দেখুন এই সোজা গেছে, এটা হচ্ছে গরুর পায়ের ছাপ, এটা গরু গেছে, বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে। গরু পায়ের ছাপ হচ্ছে গোল হবে আর ছোট হবে, এটাও গরুর পায়ের ছাপ। এই যেখানটায় জল দাঁড়িয়ে আছে এটাও গরুর পায়ের ছাপ, কিন্তু বাকি এই যে বরাবর একটা একজন হেঁটে গেছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এটা কিন্তু মানুষের পায়ের ছাপ। এটা ধান ফেলার পরে তারপরে হেঁটে গেছে। ভাবুন, এই জমিটা যে মানে আমাদের এখানে আলু চাষ হয় না, এই এই এলাকাটাতে বা আমার যেখানে জমি আছে, আমার আলু চাষ হয় না, আমাকে ধানই লাগাতে হয়, বা এই এলাকাতে সবাই ধানই লাগায়। আলু চাষের উপযুক্ত মাটি, কিন্তু যখন আপনার পাশাপাশি 5টা চাষি ধান চাষ করবে, কিন্তু আপনি মানে তাদের মাঝে আপনার জমিতে যদি আপনি আলু লাগান, তো ওই ধান জমির জল সোপ করে করে, মানে রসে রসে আপনার পুরো জমিটাতে আলুকে পচিয়ে দেবে, আলু হবে না। কেননা আলু একটু বেশি জল পেয়ে গেলেই, বা আলু যে মাটি ভেজানো হয় বা পাওয়ানো হয় জমি, তখন যদি একটু জলের কম বেশি হয়ে যায়, কম হলে তেমন একটা অসুবিধা হয় না, বারবার কম কম করেই পাওয়াতে হয়, কিন্তু যদি বেশি হয়ে যায় তখন সেটা আলুটা পচে যায়, আলুটা হবে না। এবারে সেই কারণে যেহেতু এই মধ্যি মাঠে কেউ চাষ করে না, তাই আমাদেরকে ধানই দিতে হয়। কিন্তু এই যে ধানগুলো, এবারে আপনাকে বলি, এই ধানটা কিন্তু পুরোটা হবে না, এই যে যতগুলো আহ, তলা ফেলেছি বা বীজ ধান ফেলেছি, সবগুলো হতেও পারে নাও হতে পারে। আমাদের কোনো গ্যারান্টি নেই যে এই ধানটা আহ, মানে চারা গাছ হবে, যে আবার পুরো জমিটাতে চাষ দিয়ে ধানটা লাগাতে পারবো, সেটা কিন্তু 100% শিওর। কারণ কারণ বলি, মূলঘাসের কথা শুনেছেন? মূলঘাস ওই যে যেগুলো আগে শিকারীরা বন্দুক নিয়ে শিকার করতো, আপনার প্রায় বিলুপ্ত। আর হাঁসগুলোর সাইজটা একটু ছোট, আপনাদেরকে যদি পরে কখনো সময় হয় বা দেখতে পাই, আমাদের এখানে একটা পুকুরে আসে, সবসময় আসে না, মাঝে মধ্যে আসে, তো আপনাদেরকে দেখাবো, আপনারা যদি কমেন্টে বলেন। তো ব্যাপার হচ্ছে, ওই হাঁসগুলো এই যে ধানগুলো আমরা ছড়িয়েছি না, এই ধানগুলো খেতে আসে। তারপরে আলাদা পাখি তো আসে, তাদের কি, এই যে জমিতে প্রচুর পরিমাণে ধান পড়ে আছে, দেখবেন, দেখাচ্ছি। এই যে দেখুন ধান, দেখতে পাচ্ছেন, যেখানেই যাবেন, এই দেখুন এখানটায় অনেকটা পরিমাণে ধান পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন। শুধু আপনি ভাববেন যে এই জমিটাতে পড়েছে, তা নয়, আপনাকে এই যে এটা আলাদা জমি, মধ্যিখানে এই যে মাটির এল, আমরা এটাকে আল বলি, ঠিক আছে। এই যে দেখুন এগুলো পাশে চাপা পড়ে যায়, মানে বা পুয়াল যেখানে থাকে পুয়ালে চাপা পড়ে যায়, বুঝতে পারলেন, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জমি যেখানে ধান চাষ হয়, মেশিনে কাটে, প্রতিটা জমিতেই ধান নষ্ট হয়। তো পাখি নষ্ট করে ধান, ধান বীজ পাখিতে নষ্ট করে, আচ্ছা, গবাদি পশুতে মেরে দিয়ে চলে যায় নষ্ট করে, মানা গেল। কিন্তু একটা চাষি যে চাষ করে, সে আবার এমনি ফসল চাষও করে, আবার গবাদি পশুর চাষও করে।
তারা যদি এইভাবে আপনার চারা গাছটাকেই না হতে দেয়, তাহলে আপনার কীরকম রাগ ধরবে ভাবুন। তাদেরকে বহুবার বলা হয়েছে, তারা শোনে না। হ্যাঁ, এমনকি যদি আপনারা ভাববেন যে এই জায়গাটা, তাহলে আমরা নেট দিয়ে ঘিরে দিই। নেট বলতে জাল, জাল দিয়ে ঘিরে দিই। বললে বিশ্বাস করবেন না, ওই জাল সহ বা জালগুলো যে পূর্ব বাঁশগুলো দিয়ে যে জালটাকে ঘিরা দিতে হবে, ওই জালটাকে পর্যন্ত নিয়ে চলে যাবে, আর ওই বাঁশগুলোকে নিয়ে যেয়ে জ্বালন করে দেবে। জ্বালন বলতে জ্বালানি, রান্না করবে বা বাড়ির রান্নার কাজ বা ধান সিদ্ধ করা, এইসব কাজে তারা লাগিয়ে দেবে। একটা কিচ্ছু থাকবে না। সামান্য আপনাদেরকে এই কিছুক্ষণ আগে বললাম না, ওই যে গাছের দুটো ডাল কেটেছি, আমি যেদিন ওর ডালগুলো কেটেছি একদিন বিকেলে আসে, আমরা দুজন, আমি আর একজন আমারই বন্ধু, আমার পাড়ার একটা বন্ধু, আমরা দুজনে মিলে এসে ওই গাছের ডালগুলো কেটেছি। সে গাছে ভালো উঠতে পারে। পরের দিন বিকেলবেলা এসে দেখছি গাছের একটা পাতা পড়েনি। ডালটা যে কেটেছি, ভিজা ডাল, মানে কাঁচা ডাল যেটা, ওটা প্রচুর ভারী হয় যতক্ষণ না শুকনো হচ্ছে। শুকনো হওয়ার পরেও ভারী হয়, কিন্তু কাঁচা অবস্থায় যে পরিমাণে ভারী হয় ততটা পরিমাণে থাকে না। সেই গাছটাকেও পরের দিনে ডাল ফাল সব নিয়ে চলে গেছে। কিছু বলার নেই, এইভাবে ক্ষতি করে। এবারে কিছু সময় কি করি, যে হয়তো থাইমেট বলে একটা বিষ হয়, থাইমেট বেশিরভাগ ব্যবহার করা হয় ইঁদুর মারতে। যখন জমিতে প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে যায়, তখন থাইমেট ছাড়া কোনো বিষ কাজ করে না। বা থাইমেট মানুষও, যে কোনো জীবজন্তু বলুন বা মানুষও, ওই থাইমেটের একটা দুটো দানা গেলেও প্রচুর পরিমাণে শরীরে ক্ষতি করে। আর থাইমেট যদি কেউ একটু বেশি পরিমাণে খেয়ে নেয়, বা বেশি নয়, 50 গ্রামও যদি কেউ খেয়ে ফেলে, সে মারা যাবে। ঠিক আছে, সে হয়তো কোনোভাবে যদি ডাক্তার তাকে বাঁচিয়েও দেয়, তার যে ইমিউনিটি পাওয়ার বা তার যে সহ্য ক্ষমতা, শারীরিক যে সহ্য ক্ষমতা, সেটা আর আগের মতো থাকবে না। বহুজন মানুষ, চাষি, থাইমেট খেয়েই মারা যায়। আমাদের এখানে যে কোনো বিষ খেলেই দুটি কথা, কী বিষ খেয়েছে, থাইমেট না ঘাস মারা। এটা হচ্ছে চাষির আত্মহত্যার করার মূল দুটো বিষ, বাস, সব দিকে ব্যবহার করে। তো আপনাদেরকে দেখালাম, আরেকটা জিনিস দেখাচ্ছি। একটা শিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, শিয়ালটা চলে গেছে ওই গাছটার গোড়াতে। আর দেখুন, একটু গাছটার গোড়াতে এই মাত্র একটা শিয়াল ছিল, ঠিক আছে, শিয়াল বেরিয়েছিল, একটু মিস হয়ে গেল, দেখাতে পারলাম না। তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন তো চাষ করা কি দুর্দায়। এটা হচ্ছে প্রথম পর্যায়। আরেকটা জিনিস, হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এই ঠান্ডাতে না, এই ধান যেগুলো আমরা ছড়িয়েছি আঁকুর হওয়ার পরে, এই আঁকুর হওয়া ধানগুলোও কিন্তু ঠান্ডার জন্য চুঁয়ে যায় বলতে, ডগটা লাল হয়ে, মানে ধানের যেখানটা, যে অংশটা সাদা অংশটা প্রথম বেরোয় ধান থেকে, অঙ্কুরটা, ওই জায়গাটা লাল হয়ে যায়, যেরকম কোনো একটা গাছ মারা গেলে হয় না, সেরকম শুকিয়ে যায়। তো এই ঠান্ডার জন্য এই একমাত্র উপায় হচ্ছে পাঁশ দেওয়া, আর না হলে তিরপল ঢাকা দেওয়া। আর যেহেতু আমার মাঠের মধ্যিখানে আমার জমি, তো এই চুঁয়ে যাওয়া বা ধান মারা যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। ঠিক আছে, এই কারণেই বললাম, সব থেকে বড় শত্রু হচ্ছে অন্য চাষি। আবার এখন তো গবাদি পশুরা এরকম করছে, আমার কাছে যদি পুরনো ভিডিও থাকে তাহলে আপনাদেরকে দেখাবো। মনে হয় নেই, আশা করি। তো এই যে পুকুরটা আছে না, দেখালাম না, এই পুকুরটা যখন চারদিকে ধান বা ফসল লাগিয়ে দেওয়া হয়, ফসল লাগানোর পরে এই পুকুরটাতে তখন, আর যারা ওই গবাদি পশু চাষ করে, তাদের তো আর গবাদি পশুর জন্য চারা বা ঘাস, সেটা কোথাও থাকে না। গোটা মাঠে যেহেতু ধান লাগিয়ে দিয়েছে,
চট করে গরু বাছুর নিয়ে আসতে দেয় না, সব জায়গাতে যেতে দেয় না, কিন্তু এই পুকুর পাড়টাকে নিয়ে আসে, এই পুকুরের পাড়ে বেঁধে রাখে, পুকুরে ঘাস খায়। পুকুরের সাইডে যে ঘাসগুলো হয়েছে সবুজ দেখাচ্ছে না, বর্ষাকালে আরো ভালো ঘাস হয়। আর সেই সময় বা যখন ধান গাছ একটু বড় হয়, তো কিছু ওই গবাদি চাষিরাই আছে, তারা এমনভাবে গরুকে বাঁধে বা গলায় মানে দড়িটা যেটা থাকে ওটাকে বেঁধে রাখে না, গরুগুলোকে বেঁধে রাখে না, যার ফলে কি হয়, ওরা ধানকে খায়। এরকম এলে যেতে যেতে, এরকম যে মাটির আল আছে না, এই আলে যেতে যেতে এই সাইড থেকে মুখ বাড়িয়ে ধান খায়, প্রচুর পরিমাণে ধান খায়। কখনো কখনো নেমে যায়, মেরে দেয়। হ্যাঁ, তারপরে এই যে এই তলাটা ফেলেছি, এই তলাটা যখন বেশি নয়, আহ, ওই 1 ফুটের থেকেও ছোট, মানে 6 ইঞ্চি বা তার থেকে যখন একটু হাইট হয়ে যাবে, ওই 8 ইঞ্চির মতো যখন একটা হাইট হয়ে যাবে তলা গাছটা, তখন আমরা টেনে আবার নতুন করে লাগানো হয়। মানে তলাটাকে উবড়িয়ে, মাটি থেকে উবড়িয়ে সেটার শিকড়গুলোকে জলে পরিষ্কার করে আবার পুরো জমিতে এই যে এরকম গোছ গোছ করে, যেরকম গোছগুলো কাটা আছে দেখতে পাচ্ছেন, এরকম ছেড়ে ছেড়ে গোছগুলো চাষ করা হয়। তো ব্যাপার হচ্ছে, তখন আবার গবাদি পশু এসে ওই তলাগুলো খেতে, বা ওই যে 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চির যে ধান গাছগুলো হয়, ওটা গরু বলুন, ছাগলের বলুন, প্রচুর প্রিয় খাবার। ঠিক আছে, বহুবার যারা গরু ছাগল চড়াতে বেরোয়, বা আগেকার একটা ভাষা আছে বাগাল, মানে যারা এই গবাদি পশু চারণ করতো, এই মাঠে ঘুরে বেড়াতো পশু নিয়ে, তাদেরকে আগে বাগাল বলতো। ওই তাদেরকে বহুবার আমি বলেছি, তারা কোনো কথা শোনে না। দু একবার তর্কাতর্কি, কথা কাটাকাটিও হয়েছে, তবু তারা শোনে না, এরপরেও এরকম ভাবে অত্যাচার করছে, ভাবুন। তারপরেও আমরা চাষ করতে বাধ্য হচ্ছি। ওই একটা গ্রামেতে একটা প্রবাদ চলে জানেন, যে একটা ব্যবসাদার সে ব্যবসা ছেড়ে দিতে পারবে, একটা সৈনিক, তাকেও একটা সময় তার ডিউটি ছেড়ে রিটায়ার করতে হয়, কিন্তু একটা চাষি যতদিন না মারা যাচ্ছে, না সে চাষ বন্ধ করতে পারবে, আর না সে চাষ মানে কাজ করা বন্ধ করতে পারবে। তার কিছু, সে যদি মানে চাষের কোনো কাজও না করতে পারে, তার একটা কি থাকবে, না যায় একবার জমিটার ধানটা দেখে এসি। সকাল বিকাল বললে বিশ্বাস করবেন না, এক একটা বয়স, এই যে এই জমিটার পরের যে জমিটা আছে, তো যে এখন চাষ করে তার বাবার বয়স প্রায় 80-র উপরে, সে ভালো মতো হাঁটতে পারে না। এখান থেকে আমাদের বাড়িটাই প্রায় 2 কিলোমিটার, 2 কিলোমিটারের আপে। আমাদেরকে এখান থেকে এখন মানে যে ধান বয়ে নিয়ে গেছে যেই রাস্তায় একটা জমির উপর দিকে, সেগুলো একটা রাস্তার মতো, কাঁচা রাস্তার মতো হয়ে গেছে, সেই দিকে এখন সাইকেল বলুন বা মোটর সাইকেল বলুন চলে আসছে। কিন্তু যখন ধান লাগানো হয়ে যাবে তখন কিন্তু আর আসবে না। তো ওই সব লোক, ওই 80 বছর 90 বছরের বয়স্ক লোকগুলো, তারা তার বাড়িটা আমাদের বাড়ির থেকেও আরো 2 কিলোমিটার দূরে, তারা কিন্তু আসে হেঁটে হেঁটে। ভাবতে পারছেন? এগুলো বললে হয়তো কাল্পনিক মনে হবে, কিন্তু এটাই সত্য। আর আপনাদেরকে দেখাতে হয়তো এখন পারবো না, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে সাপ থাকে, সাপ। এই মিনি ঘরগুলো আমরা আসছি, এই যে জমির এলের সাইডে যে গর্ত হয়ে থাকে, তার ভিতরে কিন্তু সাপ থাকে। আপনাকে একটা ছোট নমুনা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, একটা পাখি যে কোনো প্রকারে মারা গিয়েছিল, তার পালক পড়ে রয়েছে। আর এই যে দেখুন, পাখিটার হাড়টা বোধহয়, হাড় দেখছিলাম এখানটায়, এখানটাতেই কোথায় ছিল, এই যে হাড়টা দেখতে পাচ্ছেন, পাখির হাড়। তো কিছু একটা খেয়েছে, আশা করি সাপেই খেয়েছে, কেননা মাঠের মধ্যে সাপ আর শিয়াল ছাড়া শিকারি প্রাণী তেমন একটা নেই। তো এই যে দেখুন, এইটা হচ্ছে ইঁদুর মাটি, মানে ইঁদুরে
যখন গর্ত করে থাকে, যে ইঁদুরের যেখানে বাসা করে সেখানে এই মাটিটা বের করে ইঁদুরে। তো এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই যে গর্তগুলো, এখানটাতে আমরা রোজ যাতায়াত করি। এই এলগুলো দিয়ে আমরা রোজ যাতায়াত করি। এই মিনি ঘরের ভিতরে আমাকে রোজ আসতে হয়, এই মিনি ঘরের ভিতরে আমাকে রোজ আসতে হয়, এইগুলো দিকে আমরা যাতায়াত করি। এমনকি শুধু এখানে নয়, ওই যে দেখুন পুকুরের পাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে পুকুর পাড়ে মাটিগুলো তেড়েছে, ওগুলো ইঁদুর বা শিয়াল ধরেছে আদিবাসীরা, ঠিক আছে। এই রকম জায়গাতে সাপ থাকে। এক তো জীবনের ভয় সবসময় চাষিদের লেগেই থাকে, তার উপরে উন্নতি পদ্ধতি এখনো চাষের আসেনি আমাদের পশ্চিমবঙ্গে, তো তেমন একটা আসেইনি। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাকে বলি, ভবিষ্যতে কিন্তু চাষবাস উঠে যাবে তখন। এখন যেমন ভারত ফসল বা শস্য বাইরে রপ্তানি করছে, তখন কিন্তু আমদানি করতে হবে। কারণ কারণ আগে যখন আমার বাবারা চাষ করতো, বাবারা যখন আমাদের বয়স্ক ছিল বা বাবারা যখন ছোট ছিল, মানে তখন ওই কুড়ি যৌবন কাল ছিল যখন, তখন খুব সহজে মানুষ কাজ করার জন্য বসে থাকতো। তখন বেকারত্ব ছিল, কিন্তু মানুষ চাষের কাজ করতে ভালোবাসতো, চাষ করতে ভালোবাসতো। তো এই যে ধান লাগানো বা কাটা, বীজ দেওয়া, লিখানো, মানে ওই যেগুলো আগাছাগুলো ধান লাগানোর পরে হয়ে যায় সেগুলোকে পরিষ্কার করা, সবই কিন্তু লোক দিয়েই করা হতো। তো আমার বাবা তখন চাষ করেছে প্রায় 10 থেকে 14 বিঘা জমির মতো চাষ করেছে, আহ, একা হাতে, একা হাতে লোক দিয়ে পরিশ্রম করেছে তখন। কিন্তু সে কোনোদিনও বলেনি যে আমার আজকে মানে ক্লান্ত হয়ে গেছি বা পারছি না। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরাই, আমি সামান্য 2 বিঘা জমি চাষ করি, বা আমার বাবার নামে 2 বিঘা জমিই ছিল। তো এই 2 বিঘা জমি চাষ করতেই আমি হিমশিম খেয়ে যাই। আরেকটা জিনিস, আমি তো তবু চাষ করতে বেরোচ্ছি, আমাদের যে বয়সের যারা ছেলে মেয়ে আছে না, উম, মানে তারাও এখন কি চাষবাসের উপরে, চাষে একদম প্রফিট নেই বলে তারা কি করছে, কে চলে যাচ্ছে সোনার কাছে, কে চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং। লোকে 5,000 টাকা বেতনে কোনো দোকানে রয়ে যাবে, কিন্তু বলতে খারাপ লাগলো এটাই সত্য, বাস্তব, আমাদের বয়স্ক ছেলেরা কখনো চাষ করতে আসে না। কিন্তু আমাকে আসতে হচ্ছে, বা আমার কিছু কারণ আছে। আমি ছোটবেলা থেকে, আজকে নয়, আমি খুব অল্প বয়স থেকেই বাবার সঙ্গে চাষের সঙ্গে যুক্ত ছিলাম, হয়তো এতটা পরিমাণে নয়, কিন্তু এখন পুরোপুরি আমাকেই দেখতে হয়। তো আগেও আমি চাষ জানতাম, চাষের কাজ জানতাম, কিন্তু আমাদের যে সমবয়স্ক বা আমাদের বয়স্ক যারা আছে, তারা কিন্তু চাষের কাজ জানে না, খুব অল্প পরিমাণে। যদি 100টা ছেলে থাকে আমাদের বয়স্ক চাষি, মানে যার বাবারা চাষ করতো বা জমি জায়গা আছে, বা তার বাবারা চাষ করেই খেত, চাষই ছিল, কিন্তু তার ছেলেরা যদি ওই ওই 100 জন ছেলের মধ্যে না 98টা ছেলে চাষ করে না, 98টা ছেলে চাষ করে না। মাত্র 100টার মধ্যে 2টো ছেলে হয়তো তার বাবাদের সঙ্গে চাষ করে। কিন্তু যেমন আমিও দেখছি যে চাষ করার সঙ্গে সঙ্গে আলাদা কোথায় কাজ করা যায়, বা আর আদার্স কোথা থেকে ইনকাম হয়ে যায়, তাহলে আমি চাষটা বন্ধ করে দেবো, তারাও একই জিনিস ভাবছে। এই কারণে এটা শুধু আমাদের এই এলাকার কথা নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গারই কম বেশি মেন্টালিটি বলুন বা বাস্তবতা বলুন, এটাই। তো আমাদের যখন 50-60 বছর বয়স হবে, বা আমাদের যখন ছেলে মেয়ে হবে, বা আমাদের যখন বাচ্চারা বড় হবে, আমাদের বয়স্কে আসবে, তখন কিন্তু তারা আর এই চাষের দিকে আসবেই না। কারণ কি, না তখন প্রফিট থাকবে, না তখন আহ, তারা কাজ জানবে। একটা যে আমাদের যেমন ছিল, আমরা ছোটবেলা থেকে সবসময় কি করতাম, যে একটা বাবার সঙ্গে আগ্রহ ছিল যে বাবা আমি তোমার সঙ্গে যাব, কিভাবে বাবা ধানটা ছড়াতো দেখতাম, কিভাবে বাবা সারটা ছড়াতো দেখতাম,
কীভাবে বাবা পাঁচটা ছড়াতো দেখতাম, কীভাবে বাবা ধান কাটতো সেটা দেখতাম, বা বাবা ধান যখন ঝাড়তো মেশিনে, পায়ে করে একটা মেশিন ছিল, মানে খড়াটি ঝাড়ার, খড় ধান ঝাড়ার। তো সেই মেশিনে যখন ঝাড়তো কীভাবে ঝাড়ছে দেখি। হ্যাঁ, তো এইভাবে আমরা শিখেছি, একটা শিখার আগ্রহ ছিল। কিন্তু যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে বা আমাদের যে পরের জেনারেশন, তাদের মধ্যে এই জিনিসগুলো, ওই যে আগ্রহটাই নেই। তো তারা চাষটা করবে কোথা থেকে, বুঝতে পারছেন? আর যখন চাষ কমবে তখন ফসল কমবে, আর যখন ফসল কমবে তখন হয়তো ফসলের দাম বাড়বে, কিন্তু ফসল ফলানোর জন্য না চাষি থাকবে, না আপনার থাকবে। একটা জিনিস কি জানুন, আপনারা হয়তো ভাববেন যে ভবিষ্যতে আরও উন্নত মেশিন চলে আসবে। মেশিন দিয়ে সব কাজ হয় না, বুঝলেন? মেশিন সব কাজ পারবে না। আজ ধান লাগানোর মেশিন বেরিয়েছে প্রায় 10 বছর, পাঞ্জাবের সাইডে চলছে। আমরা মোবাইলে দেখি বা ফোনে, ইন্টারনেটের সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবে আমরা দেখি যে ধান লাগানোর মেশিন বেরিয়েছে বহুদিন, হয়তো ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গায় চলছে। কিন্তু আমাদের এখানে ধান লাগানোর মেশিন, যে ওর একটা আলাদা পদ্ধতি থাকে, যে ধানটাই যে আমরা এইভাবে কাদা করে আমরা ধানটা পাঁচ ছড়িয়ে আমরা ধানটা রেডি করছি না, ওই ওই মেশিনে লাগানোর জন্য ওটার প্রসেসটা পুরোপুরি আলাদা। ওটা কীরকম হয়, ছোটো জায়গা করে তার মধ্যে বেড বানিয়ে হালকা মাটির লেয়ার দিয়ে তার উপরে ধান ছড়াতে হয়, আবার ধানটাকে আবার মাটি দিয়েই চাপা দিতে হয়। কিন্তু আমাদের পুরোপুরি নিয়ম আলাদা। ওই যে প্রসেসটা না, ওই প্রসেসটাই আমাদের এখানে কেউ জানে না, বুঝতে পারলেন? আমি যদি একটা মেশিনও নিয়ে চলে আসি, ঠিক দেখবেন আমার, ধরুন এই জমিটার কথা বলছি, এই জমিটা 4 চৌকা, এই জমিটা 4 চৌকা হলেও ধরুন আমাদের এখানে রেষারেষি করে বা কম্পিটিশনের মার্কেট বলতে কীরকম, আমাকে আগে ধান লাগাতে হবে, ঠিক আছে? আমার জমি দিকে যেমন না কোনো গাড়ি যায় কাদা হওয়ার পরেও, আমার জমির উপর দিকে যেমন না কোনো ট্রাক্টর যায়, আমি যেমন না আমার চাষটা লাস্টে রয়ে যাই বা আমার জমিটা পড়ে রয়ে যায়, আমি যেমন সব্বার লাস্টে না চাষটা মানে ধানটা রোজ লাগাতে হয়, এইরকম ব্যাপার কম্পিটিশনের মার্কেট। তো ওই গাড়িটা ধরুন ভিতরে যখন আসবে, হয়তো এমনও দেখা যাবে যে একটা দুটো জমির জন্য ভিতরে আসতে হবে, ঠিক আছে? কিন্তু গাড়িটা এখানে এই যখন ধান লাগানো হয় না, আপনি মাঠটাকে সকালে একরকম দেখবেন, আবার বিকেলে যখন বাড়িতে যাবেন তখন আরেক রকম। সকালবেলা এসে দেখলেন হয়তো এই যে এই বরাবর পুরো মাঠটা ফাঁকা, কিন্তু দেখবেন বিকেলকে এই মাঠটা গোটাই বাইরে থেকে লোক এসে রুইয়ে দিয়ে চলে গেছে। এখন এরকম পরিস্থিতি, ঠিক আছে? একটা সব থেকে বড় কথা, চাষিদের মধ্যে একটা কোনো সামঞ্জস্য নেই যে নতুন পদ্ধতি, একটা কৃষিযন্ত্র বা নতুন কিছু মেশিন আনবে বা নতুন পদ্ধতিতে চাষ করবে বা নতুন ফসল চাষ করবে, হ্যাঁ, সেই জিনিসটাই নেই আমাদের এখানে ইউনিটের মধ্যে। আমি যদি বলতে যাই তাহলে হয়তো আমি অল্প বয়স্ক বা আমি সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে আমি জানতেই পারি উন্নত চাষের পদ্ধতি, কিন্তু ওই বলে না আহ, পাড়ার মোড়ল, পাড়ার মোড়লের মতো কিছু তখন লোক এগিয়ে আসে বলবে যে এত দিন ধরে এত বছর ধরে এইভাবেই চাষ, একই পদ্ধতিতে চাষ করে আসছে, তুই কোথাকার মোড়ল হয়ে উঠলি, বা তুই ক বিঘা জমি চাষ করেছু, বা তোর ক বছরের অভিজ্ঞতা, তুই যে বলছিস এই কথাটা, তখন নিজেরই একটা, নিজের কাছে নিজেই খারাপ হয়ে যাও। ওই কারণে কেউ বলতেও যায় না, কিচ্ছু না। তো যাই হোক, অনেক বড় হয়তো ভিডিওটা হয়ে গেল কথা বলতে বলতে, আপাতত এখানেই শেষ করছি। আরেকবার দেখে নিন, এইভাবে পাঁচ ছড়াতে হবে। এই জায়গাগুলো আমরা ঝাঁট দিয়ে, এই যে এই জায়গাগুলো আমরা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এই পাঁশগুলোকে গুঁড়িয়ে আবার ছড়াতে হয়েছে। আর আপনারা হয়তো ভাববেন যে, বলবেন যে এরকম ধানের যে অবশিষ্ট অংশগুলো, এগুলো কেন পুড়িয়ে দিয়ে আমরা এগুলো কেন আমরা মানে ব্যবহার করি, মানে কোথাও ব্যবহার করি না। এটা কোথাও ব্যবহার করা যায় না,
ঠিক আছে? আপনি যদি ধান গাছটা পুরোটা থাকতো, মানে মেশিনে না কেটে হাতে যদি কাটতাম, সেই ধানটা আমরা খড় ধানটা বিক্রি করতে পারতাম। কিন্তু এই পুয়ালগুলো, আমরা এগুলোকে পুয়াল বলি, এই যে এইভাবে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা পুয়াল বলি, মানে অগোছালো বা পুরো গাছটা এর মধ্যে নেই, ঠিক আছে, বা অর্গানাইজ করা নেই। তো এগুলোকে আমরা পুয়াল বলি। এই পুয়ালগুলো কেউ কিনে না, এই পুয়ালগুলো কেউই কিনে না। আর যখন জমিতে চাষ দেওয়া হয়, এই এই পুয়ালগুলো পচে না। আর বিশ্বাস করবেন না, এই পুয়ালগুলো প্রচুর শক্ত, ঠিক আছে, প্রচুর পরিমাণে প্রচুর শক্ত। যখন চাষ দেওয়া হয়, জমিতে যখন চাষ দেওয়া হয়, এই পুয়ালগুলো মাটিটাকে কাটতে দেয় না। মানে ট্রাক্টর যখন মাটিটাকে রোটারের মাধ্যমে যখন মাটিটাকে কোপায়, এই পুয়ালগুলো আটকে দেয়, মাটিটাকে গর্ত করতে দেয় না বা মাটিটাকে কুপাতে দেয় না। তো এই কারণে। আর আরেকটা জিনিস, এই যে ছাইটা না, যে পুড়ানোর পরে এই যে ছাইটা জমিতে পড়ে আছে না, হ্যাঁ, এই পুয়ালটা পচে যাওয়ার পরে যে পরিমাণে মাটির উর্বরতা বাড়াতো, সেই পরিমাণে না পারলেও কিছুটা পরিমাণে হলেও উর্বরতা বাড়ায়। হুম। বা এই যে এই ধানটা, এই ধানটার উপরে যে এই যে পাঁচটা দিতে হবে, এই পাঁচটা কোথা থেকে পাবো এগুলো যদি না পোড়ায়? এবারে কি, মাঠে সবসময় তো এবারে সবাই ইচ্ছে করে পুড়ায় না, সবাই ইচ্ছে করে পুড়ায় না, তাহলে কি করে পুড়ে? হয়তো এই জমিটাতে, এই ধরুন এই জমিটাতে আমি এই পুয়ালটা পোড়ালাম, বাকি যে পুয়ালগুলো সব হয়তো রয়েছে, ঠিক আছে, সব পুয়াল হয়তো পুড়েনি, ধরে নি, ধরে নিতে বলছি। তো এই পুয়ালটা যখন আমি পোড়াবো না, ধরুন আমার জমিতে দেবার জন্য আমি একটু পুড়ালাম, এক কাছে জোড়ো করে হয়তো পোড়ালাম, এখান থেকে ওই যে ওই এই এলটা দেখতে পাচ্ছেন, এই এলটা, এই যে একটা ইয়ের মতো আছে, খুঁটি গাড়ার মতো আছে ছোট্ট পারা, যাতে জমির পরিমাণটা বোঝা যায়। এই এই জায়গা থেকে, এই পুয়ালটার কাছটা থেকে ওখানটা পর্যন্ত আগুনটা বাতাসের সঙ্গে উড়ে যাওয়া কোনো ব্যাপার নয়, বুঝলেন? আর প্রতিটা জমিতে এখন মেশিনে ধান কাটা, তাই প্রতিটা জমিতেই কম বেশি পুয়াল থাকে। আর একটা পুয়াল যখন ধরিয়ে দেবেন, এই এই ছোট্ট পুয়ালটা যে পরিমাণে আগুনের তাপটা, মানে তাপমাত্রাটা এত পরিমাণে বাড়িয়ে দেয়, এই আগুনের তাপমাত্রাটা আপনার ধারণার বাইরে। আপনি এতে জল দিলেও চট করে নেভাবে না। আপনি জায়গায় এই জমিটায় ধরুন একসঙ্গে জমিটায় আগুন লেগে গেল, আপনি কত বালতি করে জল বইবেন? আপনি ভাববেন তাহলে মিনি চালিয়ে দিন, কিন্তু মিনি চালিয়ে দিলেও নেভানো যাবে না। কেননা মিনি চালালেও একটা জল হতে টাইম লাগবে, বা পাইপে করে দিলেও একটা জল হতে টাইম লাগবে, সেই টাইমটা কখনোই আপনি পাবেন না। তাই একটা জমি যদি পুড়ে যেতে শুরু করে, তাহলে পুরো মাঠটাই আগুন ধরে যায়। এই সামান্য আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কোনো এক ব্যক্তি ওই রকম, ওই দূরে, আপনাদেরকে হয়তো রাস্তাটা দেখাতে পারবো না, এদিকেও হবে প্রায় 2 কিলোমিটারের উপরে, প্রায় 2 কিলোমিটার অন্ধকার। আপনাদেরকে যখন আলো থাকবে তখন হয়তো আপনাদেরকে দেখাবো, বা রোজ সূর্যের আলো যখন থাকবে তখন হয়তো আপনাদেরকে দেখাবো। তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ওইদিকে প্রায় 2 কিলোমিটার হবে, একটা বাস রাস্তা বা মেন রোড আছে আমাদের এখানে। তো ওই মেন রোডের গায়ে কোনো এক ব্যক্তি এই রকম খড়ের অবশিষ্ট অংশ, যেটাকে পুয়াল বললাম, এই পুয়ালে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই পুয়ালে আগুন ধরিয়ে প্রায় আহ, অনেক দূর পর্যন্ত আগুন ছড়িয়ে প্রায় 20 বিঘার মতো ধান, ফসলটা কাটা হয়নি, ফসল সহ ধান সমেত গাছ, তারা হয়তো মেশিন যাবার অপেক্ষা করছিল বা যে কোনো কারণে ধানটা তারা কাটেনি। হ্যাঁ, বা সব জায়গাতে তো একসঙ্গে মেশিন যাওয়া সম্ভব নয়, কেননা রাস্তার গা থেকে কেটে কেটে আসতে হয়, না হলে মেশিন ঢুকার মতো রাস্তাটা থাকে না। তো প্রায় 20 বিঘা জমির ধান আগুনে পুড়ে গেছে। কে করেছে, কীভাবে করেছে জানতে পারা যায়নি, ঠিক আছে। তার জেল অবশ্যই, যদি ধরা পড়ে যায় তার জেল অবশ্যই হবে। আরেকটা উদাহরণ দিলাম আপনাদেরকে, চাষি কেন চাষির শত্রু। তারপরে তো আমাদের
আমাদের এখানে সারের দাম বেশি, বীজের দাম বেশি। আমাদের থেকে উড়িষ্যাতে সামান্য বেশি দূর না, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, উড়িষ্যাতে সারের দাম অনেক কম, তাই উড়িষ্যার ফলন ভালো। উড়িষ্যার চাষিরা চাষ করতে আগ্রহী, তারা জানে যে আমার ফসলটা উঠলে আমি একটা কিছু টাকা আমার রোজগার হবে বা আমার লাভ থাকবে। কিন্তু আমরা এখানে একটা বিন্দু মাত্র লাভ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর চাষ করার মতো মানুষটা তো লাগবে না, যে কেউ একজন চাষ করবে, ঠিক আছে? যে আপনি আহ, ধরুন কোনো একটা ব্যবসা করছেন, আপনি তো চাইবেন যে আপনার পরবর্তী প্রজন্ম আপনার ব্যবসাটাকে আরো বাড়িয়ে যাক, আরো উপরে নিয়ে যাক, আপনার ব্যবসাটা মানে খুব বড় পরিমাণে হোক, সেটা আপনি চাইবেন। বা আপনি যদি কোনো স্কুলের টিচার হয়ে থাকেন, তাহলে আপনি চাইবেন আপনার ছেলে মেয়েরা আপনার থেকেও আরো বেশি কোনো উঁচু পোস্টে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা কোনো টিচার হলেও, কোনো কলেজের প্রফেসর হোক, একটা যেমন সমাজে মানে সম্মানযোগ্য পদে বা আপনাদের থেকে উপরের স্তরে যেমন চাকরি করে, বা একটা ব্যবসা করলেও যেটা মানে খুব ভালো পরিমাণে চলে, আপনি সেটা চাইবেন। একজন বাবা মা বা অভিভাবক হিসেবে এটা চাওয়াটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু একমাত্র যারা চাষ করে বা যারা যারা চাষি, তারা কখনোই চায় না তাদের সন্তানরা বা তাদের যে বংশের যে কোনো ছেলে বলুন বা মেয়ে বলুন বা তাদের ভবিষ্যৎ কখনো চাষ করুক, এটা কোনো বাবা মা চায় না। কারণ, একটাই কারণ, চাষে কোনো রোজগার নেই, কোনো লাভ নেই। আপনাদেরকে দু একদিনের ভিতরেই হয়তো আমি যে বর্ষার সময় যে ধানটা লাগিয়েছিলাম, সেই ধানটা এখনও বিক্রি করেছি। টোটাল পরিমাণ কতটা হয়েছে, 2 বিঘা জমিতে আমার কত টাকা খরচা, আমি টোটালটা একটা হিসাব করে আপনাদেরকে দেখাবো। তারপরে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি লেবার খাটতে যান না, আপনি তার থেকেও অনেক বেশি কাম যা চাষ করে আমরা রোজগার হয়েছে, চাষে কিচ্ছু নেই। তো আজকে এটুকুই, আবার পরে দেখা হবে। আর এইটুকু অংশটা আমি সেরে ফেলি, ঠিক আছে? নাহলে আমাকে আবার মা ফোন করে দেরি হচ্ছে কেন জানবে। আবার একটা ওই রকম মিনিট যে স্পাউটগুলো আছে, ওই রকম দেখাচ্ছে ওনাদেরকে। এই যে একটু পরিমাণে, হালকা পরিমাণে উঠে আছে, কোথায় গেল কোথায় গেল, এই যে এই যে এই যে এই যে একটু স্পাউটের মতো উঠে আছে, এইটা একটা ওই পুকুরের ওই কোণে একটা ভেঙে আছে, সেটাকে বাগাতে হবে, তারপরে বাড়ি যাব। ততক্ষণ এই ঠান্ডায় কাজ তো করতে হবে। চলো বন্ধুরা, পরে দেখা যাচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট, সরি গুড মর্নিং।